অলরাইট, আমরা ছিলাম প্রাইড এন্ড প্রেজুডিস শেষ করেছিলাম লাস্ট ক্লাসে অন অ্যাবাউট 19th century English literature, English novels, English 324. Today we will talk about Great Expectations by Charles Dickens. তো গ্রেট এক্সপেকটেশন সম্পর্কে পড়তে গেলে আমরা জানি এটা আমরা পড়ছি হলো 19th century লিটারেচার বা নোভেলগুলো। তো এগুলো জানতে গেলে আগে আমাকে জানতে হবে সেই নোভেলটার কাহিনী। তো গ্রেট এক্সপেকটেশন হলো চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত উপন্যাস বা নোভেল। তো এখানে কিছু মেইন ক্যারেক্টার আছে, প্লাস ক্যারেক্টারের সংখ্যা অল্প, বেশি না, 4-5টা ক্যারেক্টার, বাট এই ক্যারেক্টারগুলোই বাকি গল্পটাকে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে। মেজর ক্যারেক্টারের মধ্যে আছে, প্রথমে আমি লিখেছি পিপ, PIP, পিপ। পিপের পরিচয় হলো সে একজন গ্রামের ছেলে যে উচ্চাকাঙ্ক্ষী থাকে, যে জীবনে উন্নতি করতে চায়। আর আছে হলো পিপের লাভ ইন্টারেস্ট, যদিও প্রথম পিপকে সে ভালোবাসে না, বাট আলটিমেটলি পরে তাদের মধ্যে সম্পর্ক হয়। নায়িকার নাম হলো, ফিমেল প্রোটাগনিস্ট হলো স্টেলা। আর আছে মিস হ্যাভিশাম। স্টেলার পরিচয় হলো যে মিস হ্যাভিশামের সে ওয়ার্ড, মিস হ্যাভিশামের একটা প্রোডাক্ট, সে বিউটিফুল, সে সুন্দর দেখতে, বাট প্রেম ভালোবাসায় তার অনেক অনীহা। আসলে একটা মিস হ্যাভিশামের কাঠের পুতুল। মিস হ্যাভিশাম ক্যারেক্টার কীরকম, সে রিচ, গ্রিম, সেক্লুডেড লেডি, সে বড়লোক আছে, টাকা পয়সা আছে, বাট সে খুবই হার্শ, খুবই কড়া ভাষায় কথা বলে এবং সে একাকিত্বতে ভোগে। তো এখানে একজন আর দেখাচ্ছে যে মিসেস গার্জারি, সে হলো পিপের ক্রুয়েল ওল্ডার সিস্টার, পিপ ক্যারেক্টারটার বোন। আর মাঝখানে যে পুরুষটাকে দেখছি সে হলো পিপ, যে মেল ক্যারেক্টারটা। আর ক্যারেক্টার আছে হলো জো জার্জারি, পিপের যে ব্রাদার ইন ল, মানে তার বোনের জামাই, এবং সে একজন কামার। আর ক্যারেক্টারের মধ্যে আছে মিস্টার জ্যাগার্স অ্যান্ড ওয়েমিক। আর মিস্টার জ্যাগার হলো একজন লন্ডনের আইনজীবী এবং তার ক্লার্ক হলো ওয়েমিক। আর আছে ম্যাগউইচ, যে পিপের শিকার, মানে পিপের সাথে সে খুবই ওয়েড আচরণ করে, কিন্তু আলটিমেটলি পিপকে সে হেল্প করে লাইফে। আচ্ছা, এই গেল ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন। এখন আমরা দেখব কাহিনীটা। কাহিনীটা বলা হয় ফার্স্ট পারসন ক্যারেক্টারে, যেমন পিপ বলছে, পিপ নিজের কাহিনী বলতেছে, এরকম ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে ক্যারেক্টার গল্প বলছে। গ্রেট এক্সপেকটেশন বা চার্লস ডিকেন্সের এই উপন্যাসের কাহিনী সংক্ষেপ বলতে গেলে প্রথমে এরকম দেখাচ্ছে যে উপন্যাসে প্রথমে লেখা থাকে যে আমার নাম ফিলিপ পিরিপ। আসলে পিপের পুরো নাম থাকে ফিলিপ পিরিপ। সবাই আমাকে ডাকে, মানে একেবারে যখন পিপ ছোট তখন নাম উচ্চারণ করতে পারতাম না, আমার নাম ছিল পিপ। সে নিজেই নিজের নাম দিয়েছিল পিরিপ থেকে পিপ। তো আমাদের বাড়ি সাগর থেকে মাইল 20 দূরে, সেরকম করে গল্প বর্ণনা করছে ফার্স্ট ন্যারেটর হিসেবে। ছোটোবেলায় প্রথম যে স্মৃতি পিপের স্পষ্ট মনে পড়ে তা হলো একটা শীতের বিকাল, সে তার নিজের অটোবায়োগ্রাফি বা জীবনের রিকালেকশন করছে, নিজের কাহিনীটা, ফুল কাহিনী, সিচুয়েশন, ছোট থেকে বড় কালের কাহিনী সে স্মৃতিচারণ করছে। গ্রামের পাশে গির্জা সংলগ্ন আরেক গ্রামে সে গিয়েছে, সেখানে তার বাবা মা আর 5 ভাইয়ের কবর আছে। সো পিপের আরও 5 ভাই আছে এবং বাবা মা তারা সবাই মৃত। তো বেঁচে আছে শুধু পিপ এবং তার এক বড় বোন। তো গ্রামের পাশে গির্জা সংলগ্ন আরেক গ্রামে সে গিয়েছে, কবরের কথা বলা হচ্ছে। তো আমি বুঝতে শেখার পরেই মারা গেছে সব কজন। পিরিপ কথা সব কিছু বোঝার পরপরই তার সবাই মারা গিয়েছে। গির্জার চারিদিকে লম্বা ঘাস, ঝোপঝাড় খাড়া হয়ে আছে কবরগুলোর ওপরে স্মৃতি প্রস্তর। তো গোরস্থানের ওপাশে বিস্তৃত মাঠ, তার উপর দিয়ে হু হু করে ভেসে আসছে সাগরের ঠান্ডা বাতাসে। ওয়েদারটারও বর্ণনা এরকম করে দিচ্ছে। আশেপাশে মানুষের কোনো চিহ্ন নেই, একেবারে সেক্লুডেড এরিয়া, নির্জন এলাকা। পিপ তো ছোটো মানুষ, সে কাঁদতে শুরু করেছে। এমন সময় কে যেন গর্জন করে উঠল, চুপ করে থাকো ক্ষুদে শয়তান, নয়তো গলা কেটে ফেলবো। ভালো করে তাকিয়ে দেখি যে ভয়ঙ্কর দর্শন, এক লোক উঠে এসেছে গির্জার দিককার কবরগুলোর ওই পাশ থেকে। কাদামাটি মাখা কাপড় তার পরনে, পায়ে লোহার বেরি, মাথায় হ্যাট নাই লোকটার, নোংরা একটা ন্যাকড়া বাঁধা সেখানে, পায়ে ছেঁড়া জুতা, ওইদিকে আবার ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে লোকটি। আমার বোন মিসেস গার্গেরি, যেটা দেখলাম, মিসেস গার্গেরি এবং মিস্টার গার্গেরি 20 বছরেরও বেশি বড় আমার চেয়ে, পিপের থেকে অনেক বড়। কারণে অকারণে আমার বোন আমাকে তো বটেই, স্বামীকেও মারতে দ্বিধাবোধ করে না। তো আমাদের বাড়ির ঠিক সাথে মিস্টার জোর
কামারশালা, একজন কামারের কামারশালা। গির্জা প্রাঙ্গণ থেকে এক নিঃশ্বাসে, মিস্টার জো মানে হলো তার দুলা ভাইয়ের কামারশালা আর কি। গির্জা প্রাঙ্গণ থেকে এক নিঃশ্বাসে ছুটে দেখলাম যে কামারশালাটা বন্ধ। তো জো একা রান্নাঘরে আছে, বোন ফিরে আসছো এর মধ্যে বাইরে থেকে হাতে একটা ছড়ি। আমার ঘরে ফেরা নিয়ে খুব একটা একচোট হলো, খুব বকাঝকা হলো। তো তারপর খাবার দেওয়া হলো আমাদের। এই খাবার থেকে জোর চোখকে ফাঁকি দিয়ে মাখন সহ একটা বড় রুটি আমি লুকিয়ে নিলাম। ও হ্যাঁ, বলতে বলে গেছি, পিপ নিজের কথা নিজে বলছে। এই গোরস্থানের বিকট দর্শক লোকটাই বলেছিল খাবার নিয়ে যাওয়ার জন্য, তাই এই চুরি করা। তো আজ বড়দিন মানে ক্রিসমাস, 25th of December। এই উপলক্ষে নিমন্ত্রণ করা হয়েছে পরিচিত অনেককেই। হঠাৎ কয়েকজন সৈনিকের আবির্ভাব ঘটলো। ওরা মিস্টার জো মানে আমার দুলা ভাইয়ের সাহায্য চায়। জানা গেল দুজন পলাতক আসামিকে সেই সৈনিকরা খুঁজতে বের হয়েছে। সন্দেহ করা হচ্ছে জলাভূমির এদিকেই লুকিয়ে আছে তারা। তো সৈনিকরা একজোড়া ভাঙ্গা হাতকড়া মেরামত করার জন্য জোকে অনুরোধ করলো। জো কাজে লেগে গেল। মেরামতের কাজ শেষ হওয়ার পর থেকেই অনেকেই সৈনিকদের সাথে পলাতক কয়েদিদের খুঁজে বের করার কাজে অংশ নিতে চাইল। জো নিজেও আগ্রহ প্রকাশ করাতে আমিও তার সঙ্গী হলাম। তো আর ওয়েদারের বর্ণনা করছে এখন পিপ, যে ঠান্ডা বাতাসে ঝিরঝিরি বৃষ্টির ফোঁটা ছুটে আসতেছে আমাদের মুখে। এদিকে সৈনিকদের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছি না আমি। জো আমাকে কাঁধে তুলে নিল, মানে আমার দুলা ভাই। অবশেষে দেখা পাওয়া গেল দুই কয়েদির। সার্জেন্ট দৌড়ে গেল তাদের দিকে। সৈনিকদের কয়েকজন মশাল জ্বালতে লাগলো। এই ফাঁকে আমার পরিচিত কয়েদি তাকালো চারিদিকে এবং প্রথমবারের মতো আমাকে লক্ষ্য করলো। এই গেল কাহিনী। এরপরে পিপ একটা টাইম জাম্প নিয়েছে, বেশ কয়েক বছর পরের কথা। তো পিপ আর জো তার দুলা ভাই রান্নাঘরে আগুনের সামনে বসে আছে। ভীষণ শীত পড়েছে। মিসেস জো ফিরে এসেছেন, মানে আমার বোন, সাথে আঙ্কেল পেম্বলচুক নামে একটা আঙ্কেল ছিল। তো একটা প্রস্তাব এসেছে আমার ব্যাপারে, মিস হ্যাভিশামের ওখানে খেলতে যেতে হবে। তিনি চান আমি যেন ওর বাড়িতে গিয়ে কথা মতো খেলাধুলা করি। পরদিন সকালে আঙ্কেল পেম্বলচুক আমাকে নিয়ে রওনা হলো মিস হ্যাভিশামের বাড়ির উদ্দেশ্যে। মিস হ্যাভিশামের কথা, নামটা আমরা অলরেডি লিখেছি। পৌঁছে গেলাম আমরা। মিস হ্যাভিশামের সাথে দেখা হলো। সেখানে পরিচয় হলো এস্টেলা নামে এক রূপসী মেয়ের সঙ্গে। প্রায়ই ওখানে যেতে হয় আমাকে। একদিন এস্টেলা নামের মেয়েটি চরম অপমান করলো আমাকে, কিন্তু বদলা নিলাম অন্যভাবে। অন্য একটা ছেলে ওকে অপমানের চেষ্টা করলে সেই ছেলেটার সাথে আমি মারমুখী হয়ে গেলাম। তো উচিত শিক্ষা দিলাম ছেলেটাকে। এবার সুসম্পর্ক গড়ে উঠলো এস্টেলার সাথে। বেশ কয়েক বছর পরের কথা, আমার ব্যাপারে এক অজানা লোকের কাছ থেকে অদ্ভুত এক প্রস্তাব এলো জ্যাগার্স নামের এক উকিলের মাধ্যমে। মিস্টার জ্যাগার্স, এই যেখানে আমি দেখছি, এই উকিলের মাধ্যমে আমাকে ভদ্রলোক হয়ে মানুষের মতো বাঁচতে হবে, আর সেজন্য লেখাপড়া শিখতে হবে। এই ধরনের একটা এসেছে প্রস্তাব। লন্ডনে যেতে হবে আমাকে, সেই সাথে ওখানে এসব শেখার জন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হবে। অবশ্যই এসব নিয়ে বিশেষ চিন্তার কিছু নাই, কারণ মিস্টার জ্যাগার্সই হবেন আমার প্যারেন্ট বা অভিভাবক। কয়েকদিন পরই রওনা হলাম লন্ডনের উদ্দেশ্যে। আর পিপকে তো আমরা দেখলামই, সে হলো বাবা মা হারা এতিম ছেলে, শুধু বড় বোন আছে। কোচ স্টেশনের সাথেই মিস্টার জ্যাগার্সের অফিস। যখন ওই অফিসের কাছে গিয়ে পৌঁছালাম, তিনি কোনো কাজে বাইরে ছিলেন। পরে ফিরে এলেন অফিসে, আমাকে নিয়ে বসলেন উনি কিছু কাজের কথা বলার জন্য। আমাকে আপাতত থাকতে হবে বার্নার্ডস ইনের তরুণ মিস্টার পকেটের কাছে। আচ্ছা, মিস্টার পকেট নামে এক লোকের কাছে আমাকে থাকতে হবে। সেই আমাকে নিয়ে যাবে তার বাবা, অর্থাৎ আমার শিক্ষক মাস্টার পকেটের কাছে। শুরু হলো আমার লন্ডনের জীবনযাত্রা। বেশি বেশি করে খরচ করা শিখে ফেললাম। অলরেডি সে খরচের হাত বেড়ে গিয়েছে। শিখে ফেললাম কেমন করে লন্ডনের অভিজাত সমাজে মেলামেশা করতে হয়। তবে সেই পড়ালেখাটাও চলতে লাগলো সমান তালে। এটা গুড। এভাবে বেশ কয়েক বছর কেটে গেছে। আমার বয়স এখন 23। আমার আজ অবধি জানতে পারিনি আমার নেপথ্য প্যারেন্ট কে আমাকে পড়াচ্ছেন। যে দিনটার কথা বলছি সেদিন ছিল ভীষণ দুর্যোগপূর্ণ একটা দিন। আমি একা ঘরে পড়াশোনা করছি। ঝড় বাদলের শব্দ ছাপিয়ে শোনা গেল পায়ের টুংটাং শব্দ। দরজা খুলতে দেখি কোট এবং টুপি পরা এক লোক ঘরে ঢুকলো। এগুলো খুলে চেয়ারে বসলো লোকটা। হঠাৎ করে চিনে ফেললাম তাকে। বহু বছর আগে জলাভূমি সেই কয়েদি লোকটা। নেপথ্য থেকে সেই এতদিন আমার যাবতীয় খরচ আসলে জুগিয়েছে। কেন জানি না, এই কথা জানার পর অনুভূতিটা খুব একটা সুখের হলো না আমার কাছে। এরপর আরও অনেক ঘটনাই ঘটেছে। সেসব না গিয়ে এস্টেলার কথায় আসি এবার। শুনেছি তার প্রথম বিবাহিত জীবন নাকি সুখের হয়নি। ওকে আমার ভালো লেগেছিল। যা হোক, দ্বিতীয়বার বিয়ে হয়েছে, ওর বোধহয় সুখেই হয়েছে। সো আমরা যেটা জানতে পারি যে এস্টেলার আবার বিয়ে হয়েছে, একবার বিয়ে হয়েছিল আবার হয়েছে। 11 বছর কায়রোতে থাকার পর দেশে এসে একদিন দেখা হলো। হঠাৎ শুনলাম ড্রামলের সাথে তার বিচ্ছেদ ঘটেছে। তার মানে সেকেন্ড ম্যারেজেরও ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এদিকে একসাথে আমরা বেরিয়ে এলাম বিধ্বস্ত জায়গাটা থেকে, আর পণ করলাম একসাথেই থাকবো।
সো মোটামুটি এটাই হলো স্টেলার আর পিপের কাহিনী। আসলে পিপের এই ইয়াটা হলো পিপের ছোট থেকে বড় হয়ে ওঠা এবং তার কাহিনীর গ্রাফটা এবং সেই সাথে তার অন্যান্য ক্যারেক্টারগুলো যেভাবে ডেভেলপ করেছে। এখন গ্রেট এক্সপেকটেশন সম্পর্কে যেটা বলতে হয় সেটা অথর তো আমরা জানি চার্লস ডিকেন্স, পাবলিশ হয়েছে 1860 থেকে 61 সালে। আমরা জানি 1801 থেকে 1899 হলো 19th সেঞ্চুরি, সো অবশ্যই এটা 19th সেঞ্চুরি নোভেলসের মধ্যে পড়ছে। ভাষা হলো ইংলিশ, আর এটার থিমগুলো বলতে গেলে আর মূল কথা বলতে গেলে সেট ইন দ্য মার্শেস অফ কেন্ট অ্যান্ড ইন দ্য মেট্রোপলিস অফ লন্ডন। কেন্ট নামে একটা জায়গা ইংল্যান্ডের, সেখানকার যে জলাভূমি এবং ইংল্যান্ডের লন্ডন যে মেট্রোপলিস মানে হলো যেখানে মেট্রোপলিটন যেখানে আর কি যে একটা বড়সড় শহরগুলোকে মেট্রোপলিস বলে। তো গ্রেট এক্সপেকটেশন টেলস অফ পিপ। গ্রেট এক্সপেকটেশন হলো পিপের কাহিনী। পিপকে একজন ইনোসেন্ট কান্ট্রি বয় হু ফাইন্ডস হিমসেলফ ড্রিভেন বাই ফেট টু বিকাম আ জেন্টলম্যান অ্যান্ড ফল ইন লাভ উইথ দ্য এনচ্যান্টিং স্টেলা। যে ভাগ্যের দৌড়ানোতে নিজেকে একজন জেন্টলম্যান বা ভদ্রলোকে পরিণত করে এবং ঘটনাক্রমে স্টেলা নামে এক মেয়ের প্রেমে পড়ে যায়। ফার্স্ট পার্সন ন্যারেটিভ আমরা তো দেখলামই, পিপ নিজে আমি এ করেছি আমি সে করেছি, যে আমি দিয়ে যে বাক্যগুলো শুরু হয় সেগুলোকে ফার্স্ট পার্সন ন্যারেটিভ বলে। স্মল ইভেন্টস লিড টু কনসিকুয়েন্সেস দ্যাট টেস্ট পিপস ক্যারেক্টার। ছোট ছোট ইভেন্ট চলে যেগুলোর মাধ্যমে পিপের ক্যারেক্টারগুলো বোঝা যায়। আচ্ছা, এখানে থিমের মধ্যে আছে হলো সোশ্যাল ক্লাস, যে পিপের যে রাইজ ইন দ্য র্যাঙ্ক এমপ্লিফাইজ দ্য ডিফারেন্সেস বিটুইন সোশ্যাল ক্লাস অ্যান্ড দ্য ডিজায়ার টু ইমপ্রুভ স্ট্যাটাস। এখানে থিমের মধ্যে প্রথম হলো সোশ্যাল স্ট্যাটাস। আচ্ছা, আমি এখানে আপনাদের অডিও কাস্ট করে দিচ্ছি টিভিটা, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন, আচ্ছা, পেপের যে সোশ্যাল ক্লাসটার মাধ্যমে পিপের র্যাঙ্ক বোঝাচ্ছে, এক্সাম্পলিফাইজ দ্য ডিফারেন্সেস বিটুইন সোশ্যাল ক্লাস অ্যান্ড দ্য ডিজায়ার টু ইমপ্রুভ স্ট্যাটাস। আর থিমের মধ্যে আছে গিল্ট, পাপবোধ। পিপের যে গিল্টগুলো লিডস হিম টু রিডেমশন, এই পাপের থেকে সে রিডেমশন বা ক্ষমাপ্রাপ্তির দিকে বা মানে পরিশুদ্ধির দিকে যায়। মিস হ্যাভিশামস অ্যান্ড স্টেলাস গিল্ট কজেস শেম। মিস হ্যাভিশাম আর স্টেলার যে গিল্ট এটা সমাজে লজ্জা বয়ে নিয়ে আসে। আনসার্টেইনটি অ্যান্ড ডিসিট। এই থিমটা কেন বলছে? মিস হ্যাভিশাম রংফুলি টেলস পিপ টু লাভ স্টেলা। সে ভুলক্রমে বলে পিপকে ভালোবাসতে। পিপ মিসজাজেস হিজ বেনিফ্যাক্টর। তাহলে হ্যাভিশামের একটা অন্য উদ্দেশ্য ছিল যার জন্য দুজনের মধ্যে উনি প্রেম ঘটাতে চান, বাট এভাবে ভালোবাসা হয় না। এবং এই তো যে আনসার্টেনটি অ্যান্ড ডিসিট এই ব্যাপারটা এই জন্যই আসছে। আর পিপ মিসজাজেস দ্য বেনিফ্যাক্টর, যে পিপকে যে হেল্প করেছে তাকে সে ভুল বোঝে। এই যে মেইন ক্যারেক্টারগুলো দেখেন, স্টেলা যে মিস হ্যাভিশামের কথায় চলে এবং সে খুব সুন্দরী, বাট প্রেম ভালোবাসাতে অনিচ্ছুক। আর মেইন ক্যারেক্টার পিপ মাঝখানে একজন জেন্টলম্যান, ভিলেজ বয় অ্যাসপায়ারিং টু মোর, যার জীবনের আরও যে আর কি অ্যাসপিরেশন অনেক হাই জীবন সম্পর্কে, উচ্চাকাঙ্ক্ষী একটা ছেলে। মিস হ্যাভিশাম ডান সাইডে রিচ গ্রিম অ্যান্ড সেক্লুডেড লেডি, একটু আগে বলেছিলাম। মিসেস গার্গেরি, সে হলো পিপের নিষ্ঠুর বড় বোন। আর আছে জো গার্গেরি, সে হলো মিসেস জার্জেরির বড় হাজব্যান্ড এবং পিপের দুলাভাই এবং একজন কামার পেশায়। মিস্টার জ্যাগার্স আর ওয়েমিক, যে লন্ডনের একজন লয়ার এবং যে জ্যাগারের ক্লার্ক ছিল ওয়েমিক। আর ম্যাগউইজ বা প্রভিস, সে হলো পিপের কনভিক্ট এবং সিক্রেট বেনিফ্যাক্টর। আচ্ছা, এখানে সংখ্যাতত্ত্বের একটা ব্যাপার আছে। নাম্বার 1, যে পিপ ম্যাগউইজকে, যে আমরা জানি যে যেই বিকট দর্শন কয়েদিটা পিপের কাছে সাহায্য চায় তারই নাম ছিল ম্যাগউইজ। পিপ ছোটোবেলায় ম্যাগউইজকে একটা কিছু দিয়ে তার শেকলটা থেকে তাকে মুক্ত করে এবং পরবর্তীতে এই ম্যাগউইজ পিপকে উল্টে রিভিল করে যে সে পিপের বেনিফ্যাক্টর, পিপকে সে সাহায্য করেছে। 6 শিলিং করে প্রত্যেক সপ্তাহে চার্লস ডিকেন্স আর্ন করতো ওয়ার্কিং অ্যাট এ বুথ ব্ল্যাকিং ফ্যাক্টরি। চার্লস ডিকেন্সের ব্যক্তিগত জীবনে উনি 6 শিলিং
প্রত্যেক সপ্তাহে এরকম করে আর্ন করতো। নাম্বার 2, novels written by Dickens in the first person, Great Expectation and David Copperfield। আচ্ছা, এরকম 2 নাম্বার দিয়ে বোঝাচ্ছে যে 2টি উপন্যাস ফার্স্ট পার্সনে লেখা হয়েছে, একটা হলো গ্রেট এক্সপেকটেশন, একটা হলো ডেভিড কপারফিল্ড। আর 8:40 এটা কি? এই টাইম অ্যাট হুইচ অল দ্য ক্লকস অ্যাট মিস হ্যাভিশামস হাউস আর স্টাক ইন দ্য নোভেল। 8:40 এই ইয়াতে সবসময় মিস হ্যাভিশামের হাউসটা স্টাক হয়ে থাকে। এই ঘড়িটা একই সময় কেন স্টাক হয়ে থাকে এটা আমরা পরে আরও ডিটেলসে জানবো। আমরা কিন্তু কাহিনীটা একটা যে সামারি বলেছি, ওভারঅল প্লট, আর মূল আরও ডিটেলসটা আমরা পরে দেখব ইনশাল্লাহ। চার্লস ডিকেন্স সম্পর্কে বলতে গেলে তার জন্ম সময় হলো 1812 থেকে 1870। তো তাকে অনেক সময় মোস্ট অফ দ্য টাইম কনসিডার করা হতো গ্রেটেস্ট নোভেলিস্ট অফ ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের সেরা উপন্যাসিক তাকে বলা হয়ে থাকে। চার্লস ডিকেন্স ওয়াজ আ মাস্টার অফ প্লট ডেভেলপমেন্ট, often writing of orphaned, oppressed or confused children. উনি মানে প্লট ডেভেলপমেন্টের জন্য উনি খুব বিখ্যাত ছিলেন। তার রাইটিংগুলো ম্যাক্সিমাম সময় কোনো এতিম বাচ্চা, কোনো অপ্রেসড বাচ্চা অথবা কোনো কনফিউজড বাচ্চাকে নিয়ে লেখা হতো। তো গ্রেট এক্সপেকটেশনে ডিকেন্সের যে ক্যারেক্টারাইজেশন, পিপেড এবং অন্যান্য ক্যারেক্টার শোজ হিজ হিউমার অ্যান্ড কম্প্যাশন ফর দোজ ইন ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস। তো পিপ এবং অন্যান্য ক্যারেক্টারে যে ক্যারেক্টারাইজেশন করেছেন চার্লস ডিকেন্স, সেটার মাধ্যমে মানে তার হিউমারগুলো, রসবোধগুলো এবং যে গ্রেট চার্লস ডিকেন্সের কম্প্যাশন কঠিন সময়ে এটা ফুটে উঠেছে। আসলে আমরা এই কাহিনীটা অনেকটা কিছুটা অটোবায়োগ্রাফি ছায়া আছে, এটা আমরা পরে জানবো, গ্র্যাজুয়ালি জানবো যে চার্লস ডিকেন্সের আসলে বাস্তব জীবনেও তার চাইল্ডহুডটা খুব কষ্টের গিয়েছে। আচ্ছা, টিয়ার্স, স্যাটিস হাউস, মানি, এটা আরও ডিটেলসে গল্পটা জানলে তখন জানা যাবে। সো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। ওকে, থ্যাংক ইউ।